জি, আসসালামু আলাইকুম। আসলে এই মাত্র বাসা আসার পরে আমাদের যে সংসদের আজকের যে অধিবেশন, আমি সংসদের অধিবেশনটা দেখছিলাম। আমি সংসদের অধিবেশনটা দেখে আমি কিছু জিনিস একটু অবাক হলাম। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি যেই প্রস্তাবটা দিয়েছেন, যে জুলাই সনদের সংস্কার নিয়ে যে প্রস্তাবটা দিয়েছেন, যে উনি কিভাবে সংবিধান সংশোধনটা করবেন, এমন একটা প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, সে প্রস্তাবটা নিয়ে আমার মনে হয় একটু আইনি ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। হ্যাঁ, উনি যে প্রস্তাবনাটা দিয়েছেন সেটি হচ্ছে উনি যে সংবিধান যে সংশোধনী ব্যাপারটা আছে, এই সংশোধন উনি করবেন, কিন্তু কোন প্রক্রিয়া করবেন? উনি বলেছেন যে উনি এই সংবিধানটা সংশোধন করবেন, যে প্রক্রিয়াটি বলেছেন, উনি বলেছেন সরকারি দল এমপি যারা আছে এবং বিরোধী দলের এমপি যারা আছে এবং স্বতন্ত্র এমপি যারা আছে, প্রত্যেক থেকে উনি সংসদ সদস্য নিয়ে উনি একটা কমিটি করবেন। তাদের মাধ্যমে উনি যে জুলাই যে সংস্কারটা উনি সংবিধানের যে সংশোধনী বা সংস্কার বলি, সেটি উনি করবেন। কিন্তু আমি একটু অবাক হয়ে যাই, আসলে উনি যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবটা আইনি কতটুকু ভিত্তি আছে। উনি একজন আইনের ছাত্র। হ্যাঁ, এবং আমার মনে হয় উনি যেটি বলার চেষ্টা করেন সবচেয়ে ভালো আইন জানেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু উনি যে প্রস্তাবটা দিয়েছেন এই প্রস্তাবটা আইনি ভিত্তি কতটুকু আছে, সংবিধান এভাবে সংস্কার করতে পারবে কি না। আমার আমার যতটুকু নলেজ আছে সংবিধান সম্বন্ধে, যতটুকু পড়াশোনা করেছি, আমি বলছি এটা পারবে না। কেন পারবে না আমি সেটি বলছি। প্রথম কথা হচ্ছে, আপনি সংবিধান আমাদের যে এই আপনারা জানেন 1988 সালে এরশাদের আমলে বাংলাদেশের সংবিধানের এই আমাদের যে সুপ্রিম কোর্ট আছে বা হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চকে বিভিন্ন বিভাগীয় শহরে নেওয়ার জন্য সংসদে একটা বিল পাশ করেছিলেন এরশাদ সাহেব। পাশ করার পরে এই যে বিভিন্ন বিভাগীয় শহরে বেঞ্চ নেওয়া হবে, তখন হচ্ছে এটা নিয়ে একটা রিট হয়েছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস স্টেট, একটা রিট হয়েছে। সে রিটে প্রথমে রিটটা হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীতে এটা অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে এই রিটটাকে এই রিটটাকে গ্রহণ করা হয় এবং এই যে সংসদ পার্লামেন্ট কর্তৃক যে বিলটা পাশ করেছে, যে বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ নেওয়া হবে, এটাকে আল্টাভায়াস করা হয়েছে এবং কি সেখানে একটা রায় দিয়েছে। রায় দিয়ে সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করেছে, এটাকে বলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, বা হচ্ছে সংবিধানের বেসিক মানে মৌলিক তত্ত্ব একটি একটি ডক্ট্রিন। সে ডক্ট্রিন আলোকে বলে দিয়েছে আমাদের সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার করা হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। সেগুলো চাইলে 142, আপনারা জানেন আমাদের সংবিধান পরিবর্তন করতে হলে 142 দিয়ে সংবিধান সংশোধন করা যায়। 142 এই বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবেন না, কারণ আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, আমাদের গভর্নমেন্ট প্রাদেশিক গভর্নমেন্ট না। তো সুতরাং আপনি হাইকোর্ট ডিভিশন বিভিন্ন বিভাগীয় শহরে নিতে পারবেন না। এটি আমাদের বেসিক স্ট্রাকচার, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে এটার বিপরীতে। তো সুতরাং আজকে আমাদের জুলাই সংস্কারের যে বিষয়গুলো আছে সেখানে অ্যাপ্লাই ডিভিশন রায় বলেছেন যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড বাট নট অল্টার। মানে পার্লামেন্ট হচ্ছে অ্যামেন্ড করতে পারবেন কিন্তু অল্টার করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না। যেমন দেখেন, আমি বাদ দিলাম জুলাই সংস্কারের কথা বাদ দিলাম, আপনি জানেন আমাদের মূলনীতিটা, যে সংবিধানের যে মূলনীতি আছে, যে আমাদের মূলনীতিটা হচ্ছে বেসিক স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সুতরাং আপনি মূলনীতিটা, যেমন বিএনপির যে ইশতেহার আছে, ইশতেহার ওনারা বলেছেন ওনারা সমাজতন্ত্রের বদলতে ওনারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসটাকে উনি অন্তর্ভুক্ত করবেন। কিন্তু শুধুমাত্র ওনাদের ইশতেহার যদি বাস্তবায়ন করতে চায়, তারপরেও এই সংসদ এই ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন না। কেন পারবেন না? এটার জন্য গণপরিষদ লাগবে, কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে। বাংলাদেশের প্রথম গণপরিষদ হয়েছে কখন? বাংলাদেশের প্রথম গণপরিষদ হয়েছে 1972 সালে, যে সংবিধানের জন্য একটা কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে। তো সুতরাং জেনারেল যে অ্যাসেম্বলি আছে, যে সংসদ আছে, এই সংসদ সংবিধানের বেসিক। এখন আপনি প্রশ্ন আসতে পারে, তাহলে এর আগে সমাজতন্ত্রকে পরিবর্তন করে জিয়াউর রহমান সাহেব তো এটাকে আল্লাহর বাস্তব বিশ্বাসকে নিয়ে আসছিলেন, পরবর্তী শেখ হাসিনা আবার এটাকে বাতিল করেছেন। তখন কেন পেরেছে? তখন এই জন্য পেরেছে, তখন কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টের যে অ্যাপ্লাই ডিভিশনের যে রায়টা, এই রায়টা কিন্তু তখন হয় নাই। এই রায়টা না হওয়ার কারণে তখন বেসিক স্ট্রাকচারটা তৈরি ঘোষণা হয় নাই। যেহেতু অ্যাপ্লাই ডিভিশনে বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন 1989 সালে,
সুতরাং এর পরে থেকে আপনি যে সংবিধানের যে মূলনীতি আছে সেই মূলনীতিতে আপনি হাত দিতে পারবেন না। সুতরাং যেখানে আপনি সংবিধানের মূলনীতির মধ্যে আপনি হাত দিতে পারবেন না জেনারেল অ্যাসেম্বলি দিয়ে, তাহলে আপনি যে সংস্কারগুলো করতে চাচ্ছেন বা যে সংশোধনীগুলো করতে চাচ্ছেন, এই সংশোধনীগুলো যদি করতে যান তাহলে আপনি অ্যাপ্লাই ডিভিশন যেভাবে 1988 সালে এরশাদের যে পার্লামেন্ট পাশ করেছিল সেটাকে যেমন নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিলেন, আল্টা ভায়াস করে দিয়েছিলেন, তেমনি আপনি যদি এখন কোনো কিছু করতে চান, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে চান সংবিধানের, তাহলে আলটিমেটলি এটাকে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আমরা কেউ এটা করতে পারবো না। সুতরাং আজকে যখন সালাউদ্দিন সাহেব এটা ঘোষণা করছিলেন, আমি খুব আশা করেছিলাম আমাদের যারা সংসদ সদস্য আছেন তারা এটা নিয়ে প্রশ্ন করার দরকার ছিল যে আপনি যে সংবিধান সংস্কার করবেন, আপনি দেখেন আপনি এই সংশোধন করতে পারেন 142 দিয়ে, কিন্তু মৌলিক যে জায়গাগুলো এই জায়গাগুলো আপনি সংস্কার করতে পারবেন না। এই জায়গাগুলো যদি আপনাকে সংস্কার করতে হয় তাহলে আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। আপনি দেখেন এই সব কিছুর উপরে বলা হয় থাকে, সব কিছুর উপরে জনগণের অভিপ্রায়টা আমাদের সংবিধানের 7.2-তে বলা আছে যে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে, জনগণ অভিপ্রায়। এবং কি আমি মনে করি আমাদের সংবিধানের চেয়ে জনগণ অভিপ্রায়টা সবচেয়ে বেশি প্রিভেল করে। কারণ আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে প্রিভেল করে। দেখেন সংবিধানটা আমাদের 1972 যে সংবিধানটা আছে, আমাদের বর্তমান যে সংবিধানটা আছে, এই সংবিধানটা কারা তৈরি করেছিল? এই সংবিধানটা তৈরি করেছিল 1970 সালে একটা নির্বাচন হয়েছে, পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন, সেই সংসদ সদস্যরা পরবর্তীতে 71-এর পরবর্তীতে ওই যে নির্বাচিত সংসদ সদস্যরা তারা মিলে গণপরিষদ মানে একটা অ্যাসেম্বলি করা হয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে আমাদের সংসদের মতো একটা সংসদ করা হয়েছিল, যে সংসদের কাজ ছিল সংবিধান প্রণয়ন করা। এবং তখন কিন্তু জনগণের কিন্তু যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে বাংলাদেশের সংবিধান তৈরি করার জন্য ভোট দেয় না, তাদেরকে ভোট দিয়েছে পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য। তাহলে সেখানে জনগণের অভিপ্রায়টা কিন্তু সরাসরি নেই। কিন্তু এবার যে গণভোটটা হয়েছে এই গণভোটটা কিন্তু সরাসরি জনগণের অভিপ্রায়। আমাদের বলা হয়েছে সকল কিছুর উপরে জনগণের সকল ক্ষমতার উৎস, সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে জনগণ। জনগণ সংবিধান তৈরি করেছে। এখন কথা হচ্ছে ধরেন জনগণ সঙ্গে হচ্ছে এটা আমমুক্তার মতো, এটা ধরেন হচ্ছে পাওয়ারের মতো। ধরেন কেউ একটা ব্যক্তি কাউকে পাওয়ার দিল, পাওয়ার দেওয়ার পরে সে চাইলে ওই পাওয়ারওয়ালা ব্যক্তিও কাজ করতে পারবেন, যিনি পাওয়ার দিয়েছেন তিনিও চাইলে এই কাজটা তিনি করতে পারেন। তার মানে পাওয়ার দিয়েছেন বলে ওনার পাওয়ারটা চলে যাবে এটা না। তার মানে আমি জনগণ যে সংবিধানটা তৈরি করেছে এই সংবিধানটা জনগণ তৈরি করেছে, সুতরাং জনগণ অভিপ্রায়, জনগণ চাইলে। আপনি জানেন গণভোটকে আমরা অস্বীকার করছি। গণভোট 67% মানুষ গণভোটে দেশকে সংস্কার করার জন্য ভোট দিয়েছে। দেখেন দুইটা ভোট হয়েছে, একটা ভোট হয়েছে দেশ কে চালাবে, আর আরেকটা ভোট হয়েছে দেশ কিভাবে চলবে। তার মানে এবার হচ্ছে মূল জিনিস রাষ্ট্র সংস্কার। সুতরাং যে কে চালাবে সেটা আমরা মেনে নিলাম, কিভাবে চলবে সেটাকে আমরা মানছি না। গণভোটের আপনি জানেন পৃথিবীতে গণভোট দিয়ে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে। আপনি দেখেছেন গণভোটের মাধ্যমে আপনি ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর আলাদা হয়েছে, সুদান থেকে দক্ষিণ সুদান গণভোটের মাধ্যমে আলাদা হয়েছে। আপনি দেখেছেন আবার 1947 সালে বাংলাদেশের সিলেট গণভোট বা এটাকে সিলেট রেফারেন্ডাম বলা হয়। সিলেটটা এর আগে আসামের সাথে ছিল, তখন গণভোট হয়েছিল যে সিলেটটা কি এর সাথে থাকবে, আসামের সাথে থাকবে নাকি পূর্ব পাকিস্তানের সাথে থাকবে। তখন গণভোট দিয়ে সিলেটটা আমাদের অংশ হয়েছে। তার মানে গণভোটটা হচ্ছে জনগণের সবচেয়ে বড় অভিপ্রায়, সংবিধানের উপর প্রিভেল করবে। তো সুতরাং আমরা আজকে গণভোটকে অস্বীকার করছি, অথচ আমরা এটিকে বলছি। সুতরাং আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাবনাটা দিয়েছেন, তিনি বলেছেন তিনি সংবিধান সংস্কার করবেন। এই বর্তমান জেনারেল অ্যাসেম্বলি যারা মেম্বার আছে তাদের জেনারেল অ্যাসেম্বলিতে বসে উনি সংবিধান সংস্কার করতে পারবেন, অ্যামেন্ড করতে পারবেন। কিন্তু অ্যামেন্ড করে সংস্কার করতে গেলে উনি ওই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনে আটকে যাবেন। এবং এটা অ্যাপ্লাইড ডিভিশন উচ্চ আদালতের নির্দেশনা, উচ্চ আদালতের নির্দেশনার কারণে তখন পার্লামেন্ট যেটা পাশ করেছিল সেটাকে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে। তো সুতরাং যেটা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সুযোগ না। আমি বিরোধী দলকে বলবো, আপনারা জানেন 2008 সালে নির্বাচনে আপনার যারা সংবিধান ভালো জানে, বিএনপির সংবিধান যারা ভালো জানে, যেমন জমিরুদ্দিন সরকার সাহেব, ব্যারিস্টার মওদুদ সাহেব, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, এই দুইজন কিন্তু নির্বাচনে হেরেছিল। পরবর্তীতে বিএনপি যখন দেখেছে তাদের সংবিধান নিয়ে কথা বলার লোক সংসদে নেই, তখন বিএনপি পরবর্তীতে এই দুইজনকে, ওনাদের যে দুইটা আসন মানে ওনাদের একচ্ছত্ব ভোট পেয়েছে, ওই দুইটা আসনের এমপিকে ওনারা বসিয়ে দিয়েছিলেন। বসিয়ে দিয়ে পরবর্তীতে দুইটা আসনে দুইজন ভালো সংবিধান বিশেষজ্ঞকে নিয়ে উনি পরবর্তীতে সংসদ নির্বাচিত করে সংসদে নিয়ে আসছেন শুধুমাত্র সংবিধান নিয়ে কথা বলার জন্য। আমি উদাত্ত আহ্বান জানাবো বিরোধী দলেরও সে কাজটা করার সুযোগ আছে। ভালো ভালো যে জায়গা আছে, যারা ভালো সংবিধান ভালো বুঝে তাদের
তাদেরকে নিয়ে সংবিধানের সংসদে এই সংবিধান নিয়ে কথা বলার জন্য তাদেরকে নেওয়া প্রয়োজন। না হলে আলটিমেটলি এই যে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলে উনি পার পেয়ে গেলেন, এটা আমাদের জন্য যতটুকু না, কারণ এটা সম্পূর্ণ উনি সংবিধানের বাইরে গিয়ে কথা বলেছেন। তো সুতরাং সংবিধানের এই জায়গাগুলোকে আমরা সংবিধানকে আমরা সেভাবে মূল্যায়ন করব। মনে রাখতে হবে সংবিধানটা হচ্ছে জনগণের জন্য সংবিধান। হ্যাঁ, জনগণের জন্য সংবিধান, সেটাকে আমাদের মাথা রাখতে হবে। তো সুতরাং আজকে সংসদে অধিবেশন থেকে আমার কাছে মনে হয়েছে, আমি মাত্র দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন, এজন্য দিচ্ছি। আমি একজন ছাত্র হিসেবে যদি আমার মনে হয় কোনো ভুল হয়েছে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।